আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের উদ্যোগে রহিম গ্রুপের সার্বিক সহযোগিতায় ন্যাশনাল বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার গুলশান ক্লাবে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদের উপস্থিতিতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। করোনার স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় সকল আয়োজন। মুসামিয়ার প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। দেশের ক্রীড়া বিনোদনের অন্যতম এক নাম বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন, যে সংগঠনটি ৩০ বছর ধরে বাংলাদেশে বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ খেলাটি পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগে রহিম গ্রুপের সার্বিক সহযোগিতায় ন্যাশনাল বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হল শনিবার গুলশান ক্লাবে। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদের উপস্থিতিতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল প্রায় আজকে থেকে ৩০ বছর আগে। আপনি বুঝতেই পারছেন যে ৩০ বছর আগে শুরু হওয়ার সেটা এখন ১৬তম হচ্ছে, তার মানে মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে। আমরা চেষ্টা করেছি, আমরা এখনও চেষ্টা করছি প্লেয়ারদের মোটিভেট করার জন্য। এই বছর এবং গত বছর ১৩টা ক্লাব অংশ নিচ্ছে। যে একটা টেবিলের দাম মনে করেন ২০ লাখ টাকার মতো, ২০ থেকে আন্তর্জাতিক মানের টেবিলগুলো আর কি। এই টেবিলে একটা প্লেয়ার অ্যাফোর্ড করার মতো তাদের থাকে না। তো সেখানে কি করতে হয় যে যারা আমরা খেলাধুলা করি আমাদের মাঝ থেকে খেলোয়াড় বেরিয়ে আসে। তো ওই অন্য লেভেলে অনেক প্লেয়ার আছে যেমন পার্লারে খেলাধুলা করে, কিন্তু তারা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আসার মতো সুযোগ পায় না আর কি। এই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা এই ধরনের টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকি, যেন নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়, বিভিন্ন ক্লাব থেকে নতুন নতুন খেলোয়াড়রা আসে। এটাই আমাদের প্রচেষ্টা আর কি। এবছর ন্যাশনাল বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ ২০২০-এর ১৬তম আসরে ১৩টি ক্লাবের মোট ৩৮ জন খেলোয়াড় ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলাটিতে অংশগ্রহণ করবে। প্রতিটি খেলায় রয়েছে ১০০টি করে পয়েন্ট। শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এর মূল আনুষ্ঠানিকতা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ই ডিসেম্বর। সবার শুভকামনা করছি এবং আপনারা এনজয় করবেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ যারা ভালো করবেন আমাদের ক্লাব থেকে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করবো অন দ্য বিলিয়ার্ডস সাইড। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। হ্যাভ এ গুড টুর্নামেন্ট অ্যান্ড অল দ্য গুড উইশেস টু অল দ্য পার্টিসিপেন্ট হিয়ার। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির চেষ্টা চলছে এবং বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে ছোট বড় পরিসরে প্রশিক্ষণ ক্লাব গড়ে উঠলেও তাতে যথেষ্ট নয় বলে জানালেন সংশ্লিষ্টরা। গুলো ক্লাবে এই ধরনের টেবিল আছে, কারণ ওটা শুধুমাত্র তাদের সদস্যদের জন্য এই টেবিলগুলোকে ব্যবহার করা হয়। সো ক্লাব পর্যায়গুলোর থেকে মেম্বার ছাড়া প্লেয়ার উঠে আসার তেমন সুযোগ নাই, বাট কমার্শিয়াল সেন্টারগুলো থেকে প্লেয়ার উঠে আসার সুযোগ আছে। বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের এমন আয়োজনে খেলোয়াড়দের মনে প্রাণে বইছে আনন্দের জোয়ার। তবে এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ার দিকেই নজর টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু কবিতা পরিষদ বাংলাদেশের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বঙ্গবন্ধু কবিতা উৎসব ও আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হল রংপুরে। রোববার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে রংপুর টাউন হলে বঙ্গবন্ধু কবিতা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের সংগঠনের সভাপতি কবি নাহিদ আফরোজ লিজার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শওকত আলী। অনুষ্ঠানে ভারতসহ সারা দেশের খ্যাতনামা লেখক ও কবিবৃন্দ এ উৎসবে অংশগ্রহণ করেন। রংপুরে এরকম উদ্যোগ আরো নিলে ভালো হবে। আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা এই চিত্রগুলো দেখে তারা নিজেকে প্রশ্ন করবে, বড়দেরকে প্রশ্ন করবে যে বঙ্গবন্ধুটা কে। বঙ্গবন্ধুর কবিতা উৎসব আজকের এই দিনে আমাকে প্রদর্শনী করার জন্য সুযোগ করে দিয়েছে। মননশীলতা এবং সংবেদনশীলতা কবিরা কবিতার মাধ্যমেই তুলে ধরেন বলে উল্লেখ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব। মননশীলতা, যে আপনার মানবিক যে সংবেদনশীলতা, এটি কিন্তু কবিতার মাধ্যমেই কবিরা তুলে ধরেন এবং সেটি শুধু কবির নিজের কথা না, সেটি সাধারণ যারা মানুষ আছেন তাদের কথাও কবিরা তাদের কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলেন। এগিয়ে যাক কবিতা চর্চা, কবিতার ভাষায় নতুন প্রজন্ম জানুক বঙ্গবন্ধুকে, অনুভব করুক মুক্তিযুদ্ধের চেতনাকে।
নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য যে মেশিন স্থাপন করা হয় তা কদিন যেতে না যেতেই হয়ে যায় বিকল। তেমনি বিকল হলো আরটিপিসিআর ল্যাব। 3 দিন ধরে এতে বন্ধ করোনার নমুনা পরীক্ষা। এতে করোনার সংখ্যা তো বাড়ছে ক্রমশই, আর অপরদিকে মানুষজন রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। আর অন্যান্য যন্ত্রাংশ যুগের পর যুগ বিকল থাকলেও করা হয় না মেরামত। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। সেবাসিম হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য যে কোনো মেশিন স্থাপন করার পরেই নিষ্ক্রিয় হয়ে যায়। যুগ পেরিয়ে গেলেও আর মেরামত করা হয় না। তবে বৈশ্বিক মহামারী করোনার নমুনা যাচাই করার যন্ত্রটি 3 দিন ধরে বিকল হয়ে পড়েছে। হতাশ সাধারণ মানুষ। নমুনা পরীক্ষা দিছে, মেশিন নষ্ট। আমার আব্বাকে নিয়ে আসছি করোনা টেস্টের জন্য, তো এখানে তার নমুনা পরীক্ষা নিয়েছে এবং এখানে মেশিন নষ্ট। এখন করোনা টেস্ট দেওয়া হয়েছে, এখানে মেশিন নাকি নষ্ট বললো, 24 ঘন্টার পরে একটা রেজাল্ট আসবে। মেশিন নষ্ট থাকায় পরীক্ষা ছাড়াই রোগীদের করোনা ইউনিটে প্রবেশ করানো হচ্ছে। শুধু করোনা মেশিনেই নয়, অন্য রোগ নির্ণয়ের যন্ত্র বিকল এই হাসপাতালে। আমার আব্বার মিনি স্ট্রোক করেছে, হাসপাতাল থেকে বলছে বাইরে থেকে এটা সিটি স্ক্যান করাই নেওয়ার জন্য। আমি হাসপাতালে স্টাফ, মেশিন নষ্ট, এই কারণে সিটি স্ক্যান করতে নিয়ে এসেছি। এদিকে করোনা পরীক্ষার নষ্ট মেশিন মেরামত করা না গেলে নতুন মেশিন আনা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। মেশিনটাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো 2-1 দিনের আমি জানি না, ঢাকায় অলরেডি নিয়ে গেছে আজকে সকালবেলা। আজকে ঢাকায় যেয়ে আগামীকাল আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আরেকটা মেশিন আনা যায় কিনা সেই চেষ্টা করব। সেবাসিমে নতুন ভবন নির্মাণ কিংবা ভবন সংস্কারের উন্নয়ন হলেও স্বাস্থ্য সেবার মান তলানিতে। তবে অচল যন্ত্রাংশগুলোকে সচল করে জনসেবার কাজে নিয়োজিত করার দাবি সাধারণ মানুষের। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। স্বাধীনতা আমাদের অহংকার। বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অর্জিত হয় এই স্বাধীনতা। 9 মাস যুদ্ধের পর ডিসেম্বর মাসে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা। 1971 সালের আজকের এই দিনে হানাদার মুক্ত হয় লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রিপনের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। 1971 সালের 6 ডিসেম্বর এই দিনে মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে কুড়িগ্রাম ও লালমনিরহাটে একযোগে আক্রমণ করে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধাদের সমন্বিত আক্রমণে অনেকটা দুর্বল হয়ে লালমনিরহাট ছেড়ে পালিয়ে যান পাক সেনারা। যুদ্ধে সংগঠিত হয় এবং তারা তাদের গতিরোধ করে আর তারা পিছিয়ে হটতে বাধ্য হয়। পিছিয়ে হটতে 6 ডিসেম্বর তারা লালমনিরহাট আমরা মুক্ত করি। আমরা যে এখানে এইগুলো কিন্তু সংস্কার করা উচিত এবং খুব ভালোভাবে উন্নত করা উচিত। এগুলো মুক্তিযোদ্ধারই খবর। কিন্তু চলে যাওয়ার সময় পাক সেনারা লালমনিরহাট তিস্তা রেল সেতুর 2টি পিলার বোমা মেরে উড়িয়ে দিয়ে যান। সেই দিনেই হানাদার মুক্ত হয় লালমনিরহাট। মুক্তিযোদ্ধাদের দাবি স্বাধীনতার চেতনাকে বাস্তবায়িত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানানোর জন্য সকল প্রকার বৌদ্ধভূমি সংরক্ষণ করা হোক। যেখানে এরকমের স্মৃতিবিজড়িত স্থান রয়েছে মুক্তিযুদ্ধের, সেগুলো উন্নয়নের জন্য কাজ করছে। তো এই ধরনের যদি কোনো স্থান আমরা থাকে তাহলে সেগুলো আমরা প্রকল্প প্রস্তাব পাঠাবো এবং সেখানে এই ধরনের উন্নয়ন কাজ গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে পৌঁছে যাক, সংরক্ষিত হোক ইতিহাসের সকল দলিল ও স্থাপনা। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরের ডোবা থেকে অজ্ঞাত নামা, হাত পা বাঁধা, বস্তাবন্দি এক যুবতীর লাশ উদ্ধার করল পুলিশ। রোববার সকালে কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁদপুর বারবাড়িয়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবতীর বয়স আনুমানিক 25 বছর, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা30 এবং রাত 9টা30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।